করে ৫ই আগস্টের পরে রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় অবমাননা এবং ছেলেধরা সন্দেহের মতো বিষয়েও একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৫ এবং ২০১৬ সালে গণপিটুনিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলেও গত বছর এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই দেশে ৩০টি গণপিটুনির ঘটনায় ১৯ জন নিহত হন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ ভালো ছিল এবং শেখ হাসিনাকে দরকার। জয় বাংলা। দর্শক শ্রোতা, হয়তোবা আপনারা দেখেই একটু অবাক হয়ে গেছেন যে কেন আমি এই কথা বলতেছি, কেন আমি এই কথা লিখেছি। অবশ্যই আওয়ামী লীগকে দরকার আছে। জিল্লুর রহমান খুবই বিস্তারিত আলোচনা করেছেন, আপনার ভিডিওর শুরুতে দেখেছেন। তিনি এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে ব্যবস্থা, তাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাতে কি বাংলাদেশ চলবে? আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশে যেটা হচ্ছে এটা কি আসলে খুব ভালো হচ্ছে? এবং বর্তমান রাজনীতির পরিস্থিতি কি, বিস্তারিত জানতে হলে আজকে জিল্লুর রহমানের এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। আশা করছি আপনাদের পাশে পাবো এবং ভিডিওটা আপনারা দেখবেন, এবং ভিডিও শেষে আমরা কিছু মন্তব্য করতে চাই। সাম্প্রতিক সময় গত কয়েক মাসের সবচেয়ে আলোচিত বিষয় এবং আতঙ্কের বিষয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আইনের শাসনের কথা বলেছেন। আইনের শাসন তো নেই, বরং সেটা এখন যত্রতত্র যার তার হাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গণপিটুনি এবং মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ। হ্যাঁ, প্রশাসনের অনেক সমস্যা আছে, তাদের নিয়ে আমাদের অনেক অভিযোগ আছে। বিগত সরকারের আমলে তারা দোষর হিসেবে কাজ করেছে, সবটাই সত্যি। কিন্তু প্রশাসন ছাড়া তো একটা রাষ্ট্র সরকার চলে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং প্রশাসনকে যেভাবে ক্লিনজিংয়ের চেষ্টাটা হচ্ছে, যেভাবে যাকে তাকে যখন খুশি সরিয়ে দেয়া, চাকরি থেকে বিদায় করে দেয়া, ওএসডি করে দেয়া এবং একটা পাল্ক ধরে, সেটা প্রশাসনে চরম নৈরাজ্য এবং অস্থিরতা তৈরি করছে, যেখানে আস্থার সংকটটা একদম শুরু থেকেই ছিল। সো আমি মনে করি এই বিষয়গুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য, প্রশাসনের জন্য, সরকারের জন্য এবং জনগণের জন্য। বাংলাদেশে গণপিটুনি এবং সহিংসতার ঘটনা বেশ উদ্বেগজনক হারে বেড়েছে, সেটা আমরা সবাই জানি এবং দেখছি। বিশেষত অন্তর্বর্তী সরকারের 7 মাসে 114টি ঘটনায় 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে সেটা আমরা জেনেছি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুযায়ী গত 10 বছরের গণপিটুনির কারণে 792 জনের মৃত্যু হয়েছে এবং 765 জন আহত হয়েছেন। গণপিটুনি মূলত ডাকাতি, ছিনতাই বা চুরির অভিযোগে ঘটে থাকলেও সাম্প্রতিক সময়ে, অর্থাৎ বিশেষ করে 5ই আগস্টের পরে, রাজনৈতিক উত্তেজনা, ধর্মীয় অবমাননা এবং ছেলেধরা সন্দেহের মতো বিষয়েও একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৫ এবং ২০১৬ সালে গণপিটুনিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটলেও গত বছর এ ধরনের ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই দেশে ৩০টি গণপিটুনির ঘটনায় ১৯ জন নিহত হন। সংখ্যাটা নিঃসন্দেহে উদ্বেগের এবং তাৎপর্যপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে গণপিটুনির কারণ কি এবং আইনের কি দুর্বলতা এখানে লক্ষ্য করা যায়। কোনো বিশ্লেষক মনে করেন যে গণপিটুনির পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে। একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। বিশেষত অন্তর্বর্তী সরকার, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দলবদ্ধভাবে হামলার ঘটনা বেড়েছে, যা মব নামে পরিচিত। জনগণের হতাশা এবং প্রতিশোধ প্রবণতা, অপরাধীদের শাস্তি না হওয়ায় মানুষ নিজেরাই বিচার করবার চেষ্টা করছে। অবস্থা যেখানে বদল হওয়ার কথা ছিল সেটা না হয়ে বরং অনেক ক্ষেত্রে উল্টো হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর অকার্যকারিতা, পুলিশ এবং অন্যান্য বাহিনীর পুরোপুরি কার্যকর ভূমিকা রাখতে পারছে না, ফলে অপরাধীদের ধরে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে পুলিশ সেগুলো চেয়ে দেখে। অপরাধ প্রবণতা বৃদ্ধি, অর্থাৎ চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ সন্দেহভাজনদের ধরে গণপিটুনি দিচ্ছে। জনসচেতনতার একটা বড় অভাব লক্ষণীয়। অনেক ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়িয়ে নিরীহ মানুষকেও গণপিটুনির শিকার করা হচ্ছে এবং এটা করা হচ্ছে যে যার স্বার্থে করছেন। আইনগত ব্যবস্থা নিতে আমরা দেখছি না। গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে যেমন কোনো ব্যক্তির শাস্তির ব্যবস্থা হয়নি, ফলে এই সহিংসতাটা অব্যাহত রয়েছে। HRSS মনে করে যে এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে
ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই মানবাধিকার সংস্থাটি বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে যাতে জনগণ আইন নিজের হাতে তুলে না নেয়। কিন্তু অনেক সময় লক্ষ্য করি যে এই বিষয়ে সরকারের দায়িত্বে থাকা কারো কারো উৎসাহব্যঞ্জক কথাবার্তা আমরা তাদের কাছ থেকে শুনি বা এটাকে নিবৃত্ত করবার প্রয়াসটা তাদের মধ্যে আমরা দেখি না। আমি যেটা শুরুতে বলছিলাম যে মাঠ প্রশাসনে এক ধরনের অস্থিরতা এবং আমরা লক্ষ্য করছি। শুধু অস্থিরতার কথাই বলছি কেন, মাঠ প্রশাসনে আমরা একটা রাজনৈতিক চাপও লক্ষ্য করছি। প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল এবং ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, যাকে আমরা ইংরেজিতে সংক্ষেপে ওএসডি বলি, নীতির কারণে বাংলাদেশ সচিবালয় এবং মাঠ প্রশাসনে ব্যাপক অস্থিরতা বিরাজ হচ্ছে। এমনকি পুলিশ প্রশাসনের সেটা আমরা লক্ষ্য করছি। মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা নানা রকম রাজনৈতিক এবং প্রশাসনিক চাপে রয়েছেন। সবচেয়ে বড় চাপটা হচ্ছে তাদের মানসিক চাপ, এবং এই মানসিক চাপ দূর না করা গেলে সমস্যার সমাধান কিন্তু হবে না। বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব পালন করা অনেক ডিসি, জেলা প্রশাসক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যা প্রশাসনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পাশাপাশি রাজনৈতিক পালাবদলের ফলে নতুন করে ক্ষমতার কেন্দ্রে আসা গোষ্ঠীগুলো সরকারি প্রশাসনে প্রভাব বিস্তার করতে চাইছে। নিঃসন্দেহে আপনি দোষীদের বিচার করবেন, শাস্তি করবেন, কিন্তু ঢালাওভাবে সেটা করলে হবে এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেটা করতে হবে। সো মাঠ প্রশাসনের চ্যালেঞ্জ এবং প্রশাসনিক জটিলতাটা কি? মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেটা বলছেন যে সেটা হচ্ছে তারা প্রতিনিয়ত রাজনৈতিক চাপের মুখে পড়ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা বিভিন্ন দাবি নিয়ে সরকারি দপ্তরে ছুটছেন এবং নিজেদের সমন্বয়ক পরিচয়ে চাপ প্রয়োগ করছেন। আমি নিজেও এমন অনেক সমন্বয়ক ঢাকার বাইরে গিয়ে পেয়েছি। নানানজন অভিযোগ করেছেন যে বিগত আন্দোলনে আসলে তারা কোনো ভূমিকাই ছিলেন না, এমনকি সমন্বয়ক হিসেবে ছিলেন না। হঠাৎ করে 5 তারিখের পরে 5ই আগস্টের পরে তার সমন্বয়ক হয়ে গেছেন। বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তারা বলছেন যে তারা প্রায়শই এমন সব অনুরোধ পান যা আইনগতভাবে পালন করা সম্ভব নয়, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা সরাসরি প্রত্যাখ্যানও করতে পারছেন না। কিছু কর্মকর্তারা ইতিমধ্যেই ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে পদত্যাগ বা দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার কথা ভাবছেন। সরকারি দপ্তরগুলোতে দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ অ্যান্টি কারাপশন কমিশন আগের প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে, যা প্রশাসনের মধ্যে এক ধরনের চাপ আরও বাড়িয়ে তুলেছে। ফলে অনেক ওএসডি কর্মকর্তা এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চুপচাপ থাকছেন এবং প্রশাসনিক কাজে মনোযোগ দিতে পারছেন না। আমার মনে হয় যে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন, বিশেষ করে নীতি নির্ধারকরা, তারা এই বিষয়গুলোর দিকে অনেক বেশি নজর দেওয়া দরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবস্থান জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনের যে কর্মকর্তা ভোটের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যারা কোনো অনিয়মে জড়িত নন তাদের ভয় পাবার কিছু নেই। কথা হচ্ছে যে অনেকে অনেক দায়িত্ব পালন করেছেন, কেউ আগবাড়িয়ে করেছেন, অতিরিক্ত করেছেন, আবার কেউ প্রতিবাদ করতে পারেননি কিন্তু চাকরি রক্ষার্থে করেছেন, সেগুলো কিন্তু বিবেচনার দাবি রাখে। তবে বাস্তবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক থাকলেও রাজনৈতিক চাপ এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রশাসনের কর্ম ব্যাহত হচ্ছে। বিশেষত সরকারি সম্পত্তি, ভূমি বিতরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। সো সব মিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে, মানে আমি আজকে যেটা বলতে চাইছিলাম বা বলতে চাইছি, বাংলাদেশের বর্তমানে গণপিটুনি এবং আইন শৃঙ্খলা অবনতি যেমন একটা বড় চ্যালেঞ্জ, তেমনি প্রশাসনিক স্থিতিশীলতাও প্রশ্নবিদ্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় সমালোচনা বাড়ছে। বিশেষত অপরাধীদের শাস্তি নিশ্চিত না করা এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সরকার যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এবং এই অভিযোগ যে অসত্য বা বেশি বাড়িয়ে বলা, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি করতে হলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে পুলিশ বাহিনীর কার্যকর পদক্ষেপ, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের মধ্যে আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। নইলে যেটা হবে যে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে, যা শাসন অতি জরুরিভাবে বাংলাদেশে দরকার এখন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, এইটা আসলে অনির্বাচিত একটা সরকার, এই সরকারকে দিয়ে কোনোভাবেই সম্ভব না।
দেখেন এখানে যারা কমেন্ট করবেন প্রায় প্রত্যেক মানুষ লিখবে যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার বারে বারে দরকার, এটাই লিখবে। কারণ এখন আপনি আওয়ামী লীগকে নিয়ে ভিডিও করলে ভিউজ আসে, আওয়ামী লীগের পক্ষে গেলে ভিডিওটাতে ভিউজ আসে, মানুষ সেটা ভালোবাসে। শেখ হাসিনার জয়গান শুনতে চায়, এখন আওয়ামী লীগের জয়গান শুনতে চায়। এখন বিএনপির কথা কেউ শুনতে চায় না, কারণ বিএনপি দিয়ে মানুষ ভরসা পাচ্ছে না। তো যাই হোক, আশা করছি আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ।